নমস্কার, আমি চামেলি মণ্ডল। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা অঙ্গার এই গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প অঙ্গার। সীতাহাট। তারের বেড়ার গায়ে রংচটা কাঠের বোর্ড সাঁটা। অনেক দিনের রোদ, বৃষ্টি, ঝড় আর কর্তৃপক্ষের অবহেলার সাক্ষ্য দিচ্ছে ঝাপসা হয়ে আসা অক্ষরগুলো। দীর্ঘ ইকারের মাথাটা এমন পরিষ্কার মুছে গেছে যে চলন্ত ট্রেনের আরোহীরা সাতাহাট বলে ভুল করে অর্থবোধে অক্ষম হয়ে পড়ে। মেল ট্রেনের এখানে থামার কথা নয়। দৃকপাতও করে না। নাক তুলে বীর বিক্রমে এগিয়ে যায় রংচটা কাঠের বোর্ডের মিনতি দৃষ্টি উপেক্ষা করে। অনাথের নাথ প্যাসেঞ্জারখানা মিনিটখানেকের জন্যে একবার দাঁড়িয়ে যায়। এখানে যারা ওঠানামা করে প্রায়ই গ্রাম্য চাষি ক্লাসের লোক। দু চারখানা গ্রামের মধ্যেই তাদের গতিবিধি সীমাবদ্ধ। ভদ্রলোকের দেখা কদাচ মেলে। সুকান্তের মতো চকচকে স্যুট পরা, ঝকঝকে সুটকেস হাতে এমন ভব্যিযুক্ত আরোহী দৈবাতের ঘটনা। হালকা বেডিং আর সুটকেসটা নিয়ে নিজেই এগিয়ে চলল সুকান্ত। শুধু কুলি খোঁজা বিড়ম্বনা বলেই নয়, দেশের মাটিতে নেমে কোথায় যেন বেজেছে একটু বৈরাগ্যের সুর। সীতাহাটের মাটিতে ঝোপঝাড় খানাখন্দ ডিঙিয়ে শ্যাওলা ধরা মজা পুকুরের পাড় ধরে খালি গায়ে আর খালি পায়ে যে ছেলেটা ঘুরে বেড়াতো, যার নাম ছিল কানু, তাকে যেন ওর মনে পড়ে গেছে। রামচন্দ্র নাকি 14 বছর নির্বাসনে ছিলেন, কিন্তু সুকান্তই বা কমটা কি? 1339 সালে ও সীতাহাট স্টেশনে এসে ট্রেনে চেপেছিল, যখন সাতাহাট বলে ভুল করতে হতো না লোককে। সেই ট্রেন থেকে নামল এই 1353-এ। মনে মনে একবার হিসেব করে নিয়ে হেসে উঠল সুকান্ত। 14 বছর বটে, তবে রামচন্দ্রের মতো অমন গৌরবময় নির্বাসন নয়। না ছিল সঙ্গ, না ছিল সঙ্গিনী। নেহাত দুঃখীর মতো নিঃস্ব সেই যাত্রা। থাক সেসব দিনের কথা। বিস্মৃত অতীত হাতড়ে দুঃখের স্মৃতিকে ফেনিয়ে তুলে উদাস হয়ে উঠবার মতো ভাববিলাসী সুকান্ত নয়। হঠাৎ যেটুকু মনে পড়ে যায় যাক। ভাগ্যচক্রের অনেক চক্র ভেদ করে দাঁড়াবার জায়গা করে নিতে হয়েছে তাকে। স্বপ্ন দেখার সময় কোথা? দেশে এসেছে। উপেক্ষাকারীদের নাকের সামনে হঠাৎ বড় মানুষই দেখাতে নয়, নিতান্তই কর্তব্যের খাতিরে। লাভ লোকসান খতিয়ে মেজে ঘষে হিসেব করে মোট কিছু নিয়ে এসেছে পরিত্যক্ত পিতৃভিটার সংস্কার করতে। ইচ্ছে করলে 5 জনের চোখ ধাঁধিয়ে দেবার মতো অট্টালিকা ফাঁদাও হয়তো অসম্ভব ছিল না সুকান্তর পক্ষে, কিন্তু সেরকম বাজে শখ তার নেই। নেহাত যেটুকু না করলে নয় তাই করা। একাধারে সর্বগুণসম্পন্ন যে ভৃত্যটিকে সঙ্গে আনবার কথা, আসবার আগেই সে হতভাগা পড়ল জ্বরে। একলাই তাই চলে এসেছে। 2-4 দিন অবশ্যই ভাত জুটবেই কোথাও না কোথাও। মনে ভাবলে পাপ নেই, দিয়ে কৃতার্থই হয়ে যাবে হয়তো। চকচকে স্যুট পরে আর সুটকেস ভর্তি নোটের গোছা সঙ্গে করে এনেছে যখন। একটা মিস্ত্রি ডেকে কন্ট্রাক্ট গোছের করিয়ে নিয়ে কাজটা লাগিয়ে দেবার জন্যে
যে কদিন লাগে তারপর তো শুভদি এসে দেখাশোনা করতে পারবে। সর্বত্র যে সুকান্তর ডান হাত। নিজের বাড়ি ঢোকার আগেই মেজ জ্যাঠার সদর, শরিকের বাড়ি। এক চৌহদ্দির মধ্যে ঘেঁষাঘেঁষি করে বাস করছে জ্যাঠতুতো আর খুড়তুতোর দল। কাকা, জ্যাঠা, পিসি, ঠাকুমার সংখ্যা কম নয়। অবশ্য এই 14 বছর ধরে যদি সকলে একযোগে বেঁচে থাকে, কে জানে কাকে দেখতে পাবে আর কাকে পাবে না। এতদিন ধরে ওর ঠিকানাটা এত অনিশ্চিত আর পরিবর্তন ছিল যে অবস্থার এতটা পরিবর্তন সত্ত্বেও জ্ঞাতি গোষ্ঠীর দল থেকে ছিটকে গিয়ে কেউ না পেতেছে হাত, না দিতে পেরেছে কোনো মৃত্যু সংবাদ, যার জন্যে বুকটা খালি হয়ে না যাক, পা দুটোকে খালি করতে হবে। বৃক্ষচ্যুত শাখার মতো ওকে সবাই ভুলেই ছিল। কে যে তাকে তুলে নিয়ে করেছে কলমের চারা, যোগান দিয়েছে প্রাণ রসের, কে হিসেব রেখেছে? এতদিন পরে সুকান্ত নিজেই তার হিসেব দিতে এলো নাকি? মেজ জ্যাঠার দরজার কাছে একবার থমকে দাঁড়ালো। ঢুকবে নাকি? না সরাসরি নিজের বাড়িতেই উঠবে আগে। কিন্তু উঠবেই বা কেমন করে? আগাছার জঙ্গলে ভরে গেছে সদর বৈঠক। দরজায় লাগানো তালা চাবিতে মোর্চের জং ধরে গেছে কিনা দেখতে হলেও আগে মজুর চাই। আগাছার বার এমনিই বটে। মেজ জ্যাঠার বাড়ি ঢুকে পড়া ছাড়া উপায় কি? শুধুই কি নিরুপায়? ভিতর থেকে বিশেষ একটা তাগিদ পাচ্ছে না? ছোটবেলায় যার আকর্ষণে মেজ জ্যাঠার বাড়িটা ছিল লোভনীয়, কিন্তু নতুন বৌদি কি এখনো নতুন আছে? আছে সেই বিদ্যুৎ দীপ্তি? নাকি এ বাড়ি ও বাড়ির আরও 10টা বউয়ের মতো গন্ডা গন্ডা কুচো কাচার আমদানি করে ঠান্ডা মেরে গেছে? দূর ছাই, ঢুকে পড়লেই তো সব সমস্যার সমাধান হয়। অনন্তদা অবশ্য এ সময় বাড়ি নেই, জমিদারের নায়েবি। উদয়াস্ত সেখানেই বাস। 3 ক্রোশ পথ ভেঙে কবার আসবে যাবে। তবু নাম ধরে ডাকতে গেলে তাকেই ডাকতে হয়। ছেলেবেলার মতো মৃদু কুণ্ঠিত গলায় নয়, চাঁচা ছোলা চড়া সুরে। অনন্তদা! কে কে? ঘরের ভেতর থেকে একটা ভীত স্বর ভেসে এলো। কে ডাকছে আমার নাম করে? কে কে? সুস্থ মানুষের সহজ প্রশ্ন নয়, রোগীর আর্তনাদের মতো, তবু অনন্তেরই মতো। হঠাৎ ভারী ভয় ধরল সুকান্তর। ভাবলে পালাই, কিন্তু সত্যি তো আর পালানো যায় না। আবার গলা তুলে ডাক দিলে, অনন্তদা! আমি সুকান্ত। মেজ জেঠিমা, জ্যাঠামশাই, বাড়িতে কেউ নেই নাকি? এবারে বেরিয়ে এলেন মহামায়া। দৃষ্টি যতটা দুর্বল, চাহনির ভঙ্গিতে তার চাইতে ঢের বেশি দুর্বলতা ফুটিয়ে তুলে থতমতভাবে বললেন, কে বাবা তুমি? চিনতে তো পাচ্ছি না। আমায় চিনতে পাচ্ছেন না জেঠিমা? আমি কানু। কানু? আমাদের কানু? সেজ ঠাকুরপোর ছেলে? সুটকেসটা আর বেডিংটা উঠোনের মাঝখানে নামিয়ে রেখে ততক্ষণে সুকান্ত উঠে এসেছে দালানে। আলগোছে একটা প্রণামের মতো করে হেসে উঠল। আপনি যে দেখছি বেজায় বুড়ো হয়ে গেছেন জেঠিমা। তারপর সব ভালো তো? ভালো? হা ভগবান, ভালো যে কি জিনিস সে কথা ভুলে গেছি বাবা।
যাবার তো পথ নেই, তাই দেখছি বসে বসে। হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন মহামায়া। সুকান্ত অবশ্য খানিকটা প্রস্তুত হয়েই এসেছিল, আলাপের সঙ্গে সঙ্গে কিছু না কিছু বিলাপ হজম করবার জন্যে। তবু বাড়ি ঢুকতেই এমন প্রচণ্ড বিলাপের মুখোমুখি হয়ে দমে গেল বেচারা। অথচ তাকিয়ে দেখছে, বিলাপের সবচেয়ে যা বড় কারণ মেয়েদের জীবনে, এখনো পর্যন্ত তার হাত এড়িয়ে এসেছেন মহামায়া। দুগাছা মোটা শাঁখের শাঁখা, একটা বিবর্ণপার শাড়ি ও চওড়া টাকের উপর অনুজ্জ্বল সিন্দুর রেখাটুকু মাত্র সম্বল হলেও সৌভাগ্যের প্রমাণপত্র তো বটেই। তবে ছেলেদের কেউ, বসন্ত, হেমন্ত, অনন্ত। কিন্তু অনন্তর গলা তো এইমাত্র শুনেছে সুকান্ত। সোজাসুজি প্রশ্ন করা কঠিন, অতএব হেঁট হয়ে জুতোর ফিতেটা খুলতে কিছু সময় নষ্ট করা চলে। মহামায়াও অবশ্য কান্নাকাটি সম্বরণ করে নিয়েছেন ততক্ষণে। তুমি ভালো আছো তো বাবা? যদিও সুকান্তর পোশাকের পরিপাট্যে আর দীর্ঘায়ত বলিষ্ঠ দেহের লাবণ্যে সন্দেহের অবকাশ নেই, তবু কুশল প্রশ্নের প্রথা হিসেবেই এই প্রশ্ন মহামায়ার। ভালোই আছি জেঠিমা, কিন্তু কাউকে দেখছি না কেন বলুন তো? কাকেই বা দেখবে বাবা, যে যার পথ দেখেছে। হেমন্ত বসন্ত দুজনেই দেশ ছাড়া, অখদ্দে অবদ্দে নড়ে ভোলা কটা পড়ে আছি এখানে। আছে নতুন বৌমা আছে, সে আর কোন চুলোয় যাবে? তার ছেলে মেয়েগুলো কোথায় মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে কে জানে। কথা তো শোনে না কেউ, হার বজ্জাত ছেলে মেয়ে সব। হঠাৎ কণ্ঠস্বর খাটো করে বলেন, হবে না কেন? যেমন মা তেমনি ছাঁ হবে তো। ভারী অস্বস্তি বোধ করতে থাকে সুকান্ত। কি বিশ্রী! পুরনো মানুষগুলোকে দেখতে পাবে বলে যে আগ্রহ মনে ছিল, তার এক ছটাকও খুঁজে পাচ্ছে না যেন। হয়তো না এলেই ভালো ছিল, আর কারো বাড়ি উঠলেও হতো। তবু চুপ করে থাকা চলে না, তাই কথার পিঠেই কথা কয়। তা তিনি গেলেন কোথায়? মাটি? তিনিও ছায়েদের সঙ্গে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন নাকি? জানি না, হয়তো বা শুয়েই আছে। নবাবজাদির মন মর্জি। চাল বারন্ত বলে গেরস্ত ঘরের বউ বেলা দুপুর অবধি শুয়ে থাকে, শুনেছ কখনো? অনেক কথা একসঙ্গে কয়েই বোধ করি মহামায়া হাঁপাতে থাকেন। পরক্ষণেই ঘরের ভিতর থেকে অনন্তর নিরুপায় চিৎকার ভেসে আসে, কে কথা কইছে ওখানে? কে কে? সুকান্ত অভিভূতের মতো চারিদিকে তাকায়। চাল বারন্ত, এ কোন ভাষা? সুকান্তর বাবা শ্রীকান্ত মারা গেলে এমনি একটা রূঢ় কর্কশ শব্দ মাঝে মাঝে মায়ের মুখে শুনতে পেত না? কিন্তু মেজ জ্যাঠার বাড়ি, প্রকাণ্ড প্রকাণ্ড ধানের গোলা দুটো তবে গেল কোথায়? খামার বাড়ি বোঝাই মুগ কলাই, ছোলা, অড়রের বস্তা, জ্বালা ভর্তি গুড়, উঠানে এসে পড়া পেল্লায় পেল্লায় রুই কাতলা, চাষার ঘরের বাগানের ফল, পুকুরের মাছ, ঘরে তোলা সরের গাওয়া ঘি, কোথায় সদ্গতি লাভ করবে নায়েবের পাদপদ্ম ছাড়া? নায়েব হবার স্বপ্ন কবে ভুলল সুকান্ত? মা বলতো, নায়েব হতে যাবি কি দুঃখে কানু, নিজে তুই জমিদার হবি। মায়ের কথা পছন্দই হতো না,
মানুষ যদি হতে হয় মেজ জ্যাঠার মতো। অনন্ত তখনও বেকার। দোর্দণ্ড প্রতাপ নায়েব হচ্ছেন মেজ জ্যাঠা রাধাকান্ত দত্ত। জমিদারি যত সামান্য হোক, নায়েবের প্রতাপটা সামান্য ছিল না। কালী পুজো আর জগদ্ধাত্রী পুজো করতেন রাধাকান্ত। সমারোহ হতো প্রচুর। তখনকার সমৃদ্ধির চেহারাটা স্মরণ করতে চেষ্টা করে সুকান্ত চারিদিকে তাকিয়ে। কেমন যেন শ্রীহীন রিক্ত ভাব। তবু শুধু 1 মিনিট দালানে দাঁড়িয়ে সমস্ত সংসারের দৈন্যের ছবি এত স্পষ্ট হয়ে উঠত না সুকান্তর চোখে, যদি দালানের মাঝখানে অমন নির্লজ্জভাবে মেলে দেওয়া না থাকত হলুদের ছাপ লাগা পাড়ের রং উঠে যাওয়া আধময়লা শাড়িখানা, যার সর্বাঙ্গে দরা দরা সেলাইগুলো ফুটে আছে ভাগ্যের নিষ্ঠুর ব্যঙ্গের মতো। চকচকে স্যুট পরা সুকান্তকে কেমন অসহায় অপ্রতিভ দেখতে লাগে। মহামায়া আবার এক পালা শুরু করবার উদ্যোগ করছিলেন, কিন্তু অনন্তর বীভৎস চিৎকারে থেমে যেতে হয়। অপরিচিত কণ্ঠের পরিচয় জানবার জন্যে উৎকণ্ঠার শেষ নেই তার। বারে বারে আর্তনাদের মতো প্রশ্ন করছে, কে কে কে? এই দেখ বাবা, আমার কপালের জোর, বলে মহামায়া বার্ধক্যের ভারে ঝুঁকে পড়া দেহ নিয়ে আস্তে আস্তে অগ্রসর হন। অগত্যা সুকান্তই বা করবে কি, পিছন পিছন না গিয়ে? কিন্তু কি ভয়ানক! সুদীর্ঘকাল পরে এই বীভৎস দৃশ্য দেখবার জন্যেই সীতাহাটে ফিরে এলো নাকি সুকান্ত? হাঁটুর নিচে থেকে 2খানা পাই কাটা অনন্তর, আর সেই 8খানা দেহ নিয়ে বিছানা থেকে উঠবার জন্যে কি প্রাণান্তকর চেষ্টা তার। 2খানা হাতের উপর ভর দিয়ে এলোমেলো ঘষ্টাচ্ছে নিজেকে নিয়ে। ওধারে জানলার গড়ার ধরে বাইরের দিকে মুখ ফিরিয়ে যে মানুষটা অবিচল নিশ্চিন্ততায় দাঁড়িয়ে আছে, নতুন বউ ভিন্ন আর কে হতে পারে সে? কিন্তু জড়ো না বধির? নাকি এই অক্ষম অসহায় জীবটার প্রাণান্ত কাকুতিতেও কর্ণপাত মাত্র করবে না, এই প্রতিজ্ঞা তার। নিজের চোখকে বিশ্বাস করতে পারে না সুকান্ত। দেশের কথা ভাবতে গেলেই যে হঠাৎ মনে পড়ে যেত এই নতুন বউকে। হাস্যে লাস্যে উজ্জ্বল মুখ, বুদ্ধিদীপ্ত বাচন ভঙ্গি, কাজে আর অকাজে সমান তৎপর। ছেলেরা মুগ্ধ হতো, মেয়েরা হিংসা করত। সে নতুন বউ কোথায়? মারা যায়নি তো? অনন্তর মূর্খামির উদাহরণ দ্বিতীয় পক্ষ নয় তো এটি? অনন্তর দুর্বার প্রশ্নের উত্তর দেবার আগেই মহামায়া হতাশ ক্ষোভের সুরে বলে ওঠেন, নতুন বৌমা এখানে দাঁড়িয়ে রয়েছ, আর বাছা আমার একটা কথার পিত্তে সে প্রাণটা বার করে ফেলছে। এতক্ষণে বোধ করি নতুন বৌমার টনক নড়ে। মুখ ফিরিয়ে সুকান্তর দিকে দৃকপাত না করে মহামায়ার উদ্দেশ্যে মুচকে হেসে বলে, তবুও তো পোড়া প্রাণ আর বেরোতে চায় না। এই বড় আশ্চর্য মা। স্তম্ভিত সুকান্তর মুখে কথা ফোটে না। ও যে একটা পদস্থ লোক, একটা কোম্পানির 1000 লোক ওর কথায় ওঠে বসে। শুধু কথার বাঁধুনেতেই যে ও সাহেব চড়িয়ে খায়, এসব কথা বিস্মৃত হয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে নতুন বউয়ের মুখের পানে। 15-16 বছর আগে একটি কিশোর বালক যেমন অবাক হয়ে তাকিয়ে থাকত, তরুণী নববধূর দোদুল্যমান
কর্ণভূষণ মণ্ডিত হাস্যদীপ্ত মুখের পানে। মহামায়া অবশ্য সুকান্তর মতো হতবাক হয়ে যান না। অভ্যস্ত কানে কথাটা হয়তো বিষ বর্ষণ করে, কিন্তু রসনাকে পাথর করে দেয় না। বয়সের আঘাতে জর্জরিত কুৎসিত মুখ ঘৃণায় আরো কুৎসিত করে বলেন, মরণ যে তোমার কেন হয় না মা, এও এক মস্ত আশ্চর্য। কানু দেখলি তো বাবা, ও পাপিষ্ঠির নরকেও ঠাঁই হবে তুই ভাবিস? কিসের তেজে এত মটমট করেন তাই ভাবি। রূপ তো ওই, গুণেরও সীমে নেই। যেদিন থেকে ঢুকেছে সেদিন থেকেই যেন সব উড়ে পুড়ে যাচ্ছে। মা লক্ষ্মী কোন পথ দিয়ে উধাও হয়ে গেলেন দেখতে দিলে না, নইলে এ সংসারের আজ এই দুর্দশা। উনি আজ 5 বছর পক্ষাঘাতে পঙ্গু। টাটকা ছেলেটার এই অবস্থা। গোয়াল ভর্তি গরুগুলো শুদ্ধ পটপট করে মরে গেল। এ সংসারের সুখ ঐশ্বর্যি তোরা তো দেখেছিস বল বাবা, আর এখন এই দেখ, লোহার অলক্ষী ঘরে এনে। অনন্ত এদের দেখেই নিশ্চল হয়ে শুয়ে পড়েছিল। মার কথার মাঝখানে বাধা দিয়ে বিরক্ত স্বরে বললে, সব সময় ঘ্যান ঘ্যান করো না বাপু, ভালো লাগে না। গিয়েছে বেশ হয়েছে, পাপের ধন প্রাচিত্যে গেছে। কানু এতদিন পরে এলো, কোথায় একটু বসতে বলবে, ওর খবর নেবে তা নয়, নিজের কথাই সাতকাহন। কানু, ভালো আছিস তো ভাই? এতদিন পরে দেশকে মনে পড়ল। কিন্তু না পড়লেই যেন ভালো ছিল অনন্তদা। কি আমার জন্য বলছিস? সবে অদৃষ্ট, নইলে রেলে চললাম না, অ্যাক্সিডেন্ট হলো না, লাইনটুকু পার হতে গিয়ে 2খানা পা বিসর্জন দিয়ে এলাম। মতিচ্ছন্ন, দেখছি ইঞ্জিনটা আসছে ছুটে, ভাবলাম ছুটতে পার হয়ে যাব, ব্যাস। তোমার এই বানানো কথাগুলো 1000বার শুনতে শুনতে এমন অভ্যাস হয়ে গেছে, মাঝে মাঝে হঠাৎ সত্যি বলেই মনে হয়। প্রত্যেক শব্দটা মুখস্থ করে রেখেছ কি করে বলো তো? একবারও ভুল হয় না? ঘরশুদ্ধ লোককে নির্বাক করে দিয়ে নতুন বউ ওদিকের দরজা দিয়ে উঠোনে নেমে যায়। বাক্সফুর্তির অবস্থা ফিরলে অনেক আলাপ আলোচনা, ঈর্ষা বিস্ময়, সদয় দরদের বিনিময় শেষ করে সুকান্ত ওর নিজের বাড়ির চাবিটার খোঁজ করলে। মজুর না ডাকলে দোর খোলা যাবে না বোধহয় জেঠিমা, কি বলেন? কিন্তু চাবি যে কার কাছে আছে কে জানে। জানেন নাকি আপনি? চাবি? মহামায়া হতাশভাবে মাথা নাড়েন। চাবির খবর বলতে পারি নে বাবা, আজ 1 যুগ বন্ধ পড়ে আছে। তবে এদিক দিয়ে ঢুকতে তুমি পারো। মাঝখানের পাঁচিল ধসে এ বাড়ির ও বাড়ির উঠোন এক হয়ে গেছে কি না। শেষের কথাটা প্রায় অনিচ্ছা সত্ত্বেই বলতে হয় মহামায়াকে। এ বাড়ির লোকের যে ও বাড়িতে গতিবিধি আছে সে তো বাড়ি ঢুকলেই ধরা পড়বে। সুকান্তদের উঠোনে শ্রীকান্তর অনেক সাত করে গাঁথানো প্রকাণ্ড ইদারাটা একটু লোভনীয় বৈকি। এ বাড়ি এবং আরও 5টা বাড়িতে শুধু পাতকুয়া, তাই না মহামায়াদের প্রয়োজন পড়ে ভাঙা দেওয়ালের সুযোগ নেবার। অগত্যা সুকান্তও সেই সুযোগ নেয়, কিন্তু ঠিক এই সময়টি কি জল নেবার দরকার পড়ল নতুন বউয়ের? চকচকে 2টো পিতলের ঘড়া নিয়ে এসেছে ইদারার পারে।
আশ্চর্য, হাসতে লজ্জাও করছে না। কি গো, স্নান টান হবে নাকি? বলো তো, 2 ঘড়া জল তুলে দিয়ে যাই। কোটটা খুলে টাঙিয়ে রাখবার মতো একটা ধুলো জঞ্জালহীন জায়গা খুঁজে বেড়াচ্ছিল সুকান্ত। অবশেষে একটা পেয়ারা গাছের নিচু ডালের ফেঁকড়িতে আটকে দিয়ে সুটকেস খুলে সাবান তোয়ালে বার করতে করতে বলে, জল তুলে দেবার দরকার নেই, আমি নিজেই পারবো। বলো কি ঠাকুরপো, জল তুলবে? তোমার ময়ূর পুচ্ছের সম্ভ্রমহানি হবে না তো? না ভাই না, থাক, আমরা থাকতে মিথ্যে কষ্ট করবে কেন? রসো, ও বাড়ি থেকে বড় বালতি এনে দিয়ে একটা। ব্যস্ত হচ্ছেন কেন? আপনার কাজ সেরে নিয়ে যান, আমি সব ঠিক করে নিচ্ছি। আচ্ছা, মার কতকগুলো এইসব কলসি টলসি ছিল না, সে কি আছে এখনো? ভাঁড়ার খুঁজলে পাবো? কি জানি, পেতেও পারো। একটা ঘড়া উপুর করে স্বচ্ছন্দে তার উপর বসে মুখ টিপে টিপে হাসতে থাকে নতুন বউ। কিন্তু হাসিটা এমন প্রচ্ছন্ন ব্যঙ্গমিশ্রিত কেন? নানা কারণে নতুন বউয়ের উপর মনটা প্রসন্ন ছিল না। তাছাড়া এরকম জনমানব বর্জিত পোড়ো জায়গায় একলা বসে গল্প করাটা অস্বস্তিকর। পল্লীগ্রামের মাটিতে গড়া সমস্ত সংস্কার শহরের সভ্য হাওয়ায় চাপা থাকতে পারে, একেবারে উড়ে যাওয়া সম্ভব কি? কাজ হলো আপনার? কেন, তাড়াতে পারলেই বাঁচো বুঝি? যাচ্ছি গো যাচ্ছি, এখুনি হয়তো আমার দয়াময়ী শাশুড়ি, স্নেহময় শ্বশুর আর প্রেমময় পতিদেবতা আমার অদর্শনে ত্রিভুবন অন্ধকার দেখবেন। কিন্তু ঠাকুরপো, মিথ্যে জেদ করছো, জলটা আমি তুলে দিয়ে যাই। এতদিন পরে এসে কেনই বা কষ্ট করবে আমরা থাকতে? হঠাৎ রীতিমতো গম্ভীর হয়ে উঠে সুকান্ত বলে, আপনি ভুল করছেন বৌদি, আপনাদের অতিথি হয়ে আসিনি আমি, নিজের বাড়িতে নিজের কাজে এসেছি, অসুবিধে তো হবেই সইতে। বেশ তো, সইতে পারলেই ভালো, বলে ভারী ঘোড়াটাকে টেনে টেনে তুলতে থাকে নতুন বউ। কিন্তু অসুবিধের চেহারাটা যে এত প্রখর হবে সেইটাই ধারণা ছিল না বেচারার। 14 বছর কম দিন নয়। ঘরের মেজের অবিশ্বাস্য পুরু ধুলোর স্তর তার প্রমাণ দেবে। তবু জানলার গরাদগুলোর পর্যন্ত চিহ্ন থাকবে না? থাকবে না দরজার কপাটের? খাঁ খাঁ করবে শূন্য ঘরগুলো? শ্রীকান্তর মৃত্যুর পর সুকান্ত আর তার মার ভাঁড়ারে চাল বাড়ন্ত হতো সত্যি, কিন্তু সংসারের সমস্ত জিনিসগুলো খেতে না পেয়েও তার মা প্রাণপণে যেগুলো আগলে রেখেছিল, কোথায় সেই পিতল কাঁসা লোহা লক্কর আসবাবপত্র? জীবনযাত্রার অজস্র খুঁটিনাটি, সেই বাড়ি ভর্তি জিনিসের চিহ্ন থাকে না 14 বছর বাড়ি ছাড়া থাকলে? আড়ায় তুলে রাখা বিছানাগুলো শুদ্ধ চোরে চুরি করে? শুধু অবিকল পড়ে থাকে একটা মাটির কুঁজো, ধুলো আর মাকড়সার জালে তার সর্বাঙ্গ ঢাকা পড়ে গেছে, যার থেকে মারা যাবার আগে পর্যন্ত জল খেয়েছে সুকান্তর মা। গভীর রাত্রে যখন সমস্ত পাড়া নিশুতি হয়ে গিয়েছিল, গেলাস গেলাস জল খাচ্ছিল সুকান্ত নিজে, আর ফোঁটা ফোঁটা করে দিচ্ছিল মার মুখে। অদ্ভুত, এই কুঁজোটা তাহলে কেউ নেয়নি? সুকান্তর মার শেষ চিহ্ন হিসেবে রেখে গেছে বুঝি? কপাটহীন গড়াদে হাহা করা খোলা ঘরের মেজে বসে
নিনির্মেষ দৃষ্টিতে কুঁজোটার দিকেই তাকিয়ে থাকে সুকান্ত।